শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ডিগ্রি সেকেন্ড ইয়ার অর্থাৎ দ্বিতীয় বর্ষ থার্ড পেপার অর্থাৎ তৃতীয় পত্র ভারতে মুসলমানদের ইতিহাস 712 থেকে 1526 814 বছরের ইতিহাস সম্বলিত এই পত্রটির মোট 5টি অধ্যায় দ্বারা তৈরি করা হয়েছে। তন্মধ্যে প্রথম অধ্যায় আরবদের সিন্ধু বিজয়, উক্ত অধ্যায় থেকে আমরা একটি বিষয় বা একটি টপিকস নির্ধারণ করে সেই বিষয়ের উপর আমরা আলোচনা করব। আজকে আমাদের উক্ত অধ্যায়ের অর্থাৎ আরবদের সিন্ধু বিজয় থেকে আজকে আমরা আলোচনা করব সুলতানি আমলে বাংলার ইতিহাসের উৎস। ইতিহাস হলো অতীত ঘটনার ধারাবাহিক বিবরণ। অতীত ঘটনার ধারাবাহিক বিবরণ ইতিহাস। ইতিহাসের ঘটনাসমূহকে ধারাবাহিকভাবে আলোচনার জন্য কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। ইতিহাসের ঘটনাসমূহকে ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এ বিভক্ত হলো প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের ধারাবাহিক বিবরণ। মোট 3টি ভাগে বিভক্ত হয়েছে। ইতিহাসের ধারা, এক হলো প্রাচীন, 2 হলো মধ্য, 3 হলো আধুনিক। প্রাচীন বাংলার ইতিহাস রচনায় যেমন প্রাচীন সাহিত্য, প্রত্নতাত্ত্বিক উপাদান এবং বিদেশিদের বিবরণকে গুরুত্ব দেওয়া হয়। প্রাচীন বাংলার ইতিহাস রচনায় এক হলো প্রাচীন সাহিত্য, 2 হলো প্রত্নতাত্ত্বিক উপাদান, এবং 3 হলো বিদেশিদের বিবরণ। প্রাচীন সাহিত্যের ইতিহাস। তেমনি মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে জানার জন্য অনেক তথ্য উপাত্তের গুরুত্ব রয়েছে। তেমনি মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে জানার জন্য অনেক তথ্য উপাত্তের গুরুত্ব রয়েছে। তবে প্রাচীন বাংলার ইতিহাসের উৎসগুলো ছিল হিন্দু ধর্মাশ্রয়ী। এবং মধ্যযুগে বাংলায় মুসলিম শাসন সুপ্রতিষ্ঠিত হলে মুসলিম জ্ঞান, বিজ্ঞান ও সংস্কৃতি চর্চার ক্ষেত্র প্রস্তুত হয়। প্রাচীন বাংলার ইতিহাসের উৎস তাহলে ছিল হিন্দু ধর্মাশ্রয়ী, অর্থাৎ হিন্দু ধর্ম সম্বলিত যে ব্যাপারগুলো সেগুলোই ছিল প্রাচীন বাংলার ইতিহাসের উৎস। এবং বাংলার মধ্যযুগে যখন মুসলিম শাসন সুপ্রতিষ্ঠিত হলো তখন মুসলিম জ্ঞান, বিজ্ঞান এবং সংস্কৃতি চর্চার প্ল্যাটফর্ম বা ক্ষেত্র প্রস্তুত হয়। এবং এই প্ল্যাটফর্ম এবং ক্ষেত্র প্রস্তুত হওয়ার কারণে মধ্যযুগের শাসন ব্যবস্থার উৎস হিসেবে আমরা মুসলিম ধর্মাশ্রয়ী সংস্কৃতি চর্চার গুরুত্বকে অবশ্যম্ভাবী হিসেবে আখ্যায়িত করতে পারি। তাহলে আমরা ইতিহাসের যে ধারা এবং ইতিহাস রচনার যে উৎস, সমসাময়িককালীন পরিবেশ এবং আকর উপাদানই এখানে ফুটে তোলা হয়েছে। আমার প্রাচীনের জন্য প্রাচীন উপাদান এবং প্রাচীন আকর উপাদান, মধ্যর জন্য মধ্য সমসাময়িক সামাজিক অবস্থা এবং আকর উপাদান, এবং আধুনিকের জন্য আধুনিক যে ব্যাপারগুলো আছে সেগুলো সম্মিলিত মিলিত হয়েই ইতিহাসের উৎস হিসেবে একটা ডকুমেন্টারি বা একটা ফাইল হিসেবে আখ্যায়িত হয়েছে, তৈরি হয়েছে।
মধ্যযুগের বাংলার ইতিহাস রচনার ক্ষেত্রে প্রধান সমস্যার সম্মুখীন হতে হয় মূল্যবান তথ্যের যথাযথ প্রমাণের অভাবে। মধ্যযুগের বাংলার ইতিহাস রচনার ক্ষেত্রে প্রধান সমস্যা মূল্যবান তথ্যের যথাযথ প্রমাণ। মূল্যবান তথ্যের যথাযথ প্রমাণ। অর্থাৎ বাংলার ইতিহাস আলোচনার জন্য কোনো নির্ভরযোগ্য প্রত্যক্ষ ও প্রমাণযোগ্য তথ্য তেমন পাওয়া যায়নি। কোনো নির্ভরযোগ্য প্রত্যক্ষ ও প্রমাণযোগ্য তথ্য পাওয়া যায়নি। নির্ভরযোগ্য প্রত্যক্ষ ও প্রমাণযোগ্য যেসব তথ্য পাওয়া যায় তা পরোক্ষ ও আনুমানিক তথ্য মাত্র। তাহলে বাংলার ইতিহাস পর্যালোচনার ক্ষেত্রে বা বাংলার ইতিহাস রচনার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো তথ্যের যথাযথ প্রমাণের অভাব এবং নির্ভরযোগ্য প্রত্যক্ষ ও প্রমাণযোগ্য তথ্য কোনোটাই পাওয়া যায় না এই বাংলার ইতিহাস আলোচনার জন্য বা বাংলার ইতিহাস রচনার জন্য। যেটা পাওয়া যায় সেটা হলো পরোক্ষ ও আনুমানিক তথ্য। বাংলার ইতিহাস রচনা করার জন্য যে তথ্য পাওয়া যায় সেটা পরোক্ষ ও আনুমানিক তথ্য। সুলতানি আমলের বাংলার ইতিহাসের উৎস সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে মুদ্রা সম্পর্কে। ইতিহাস জানার জন্য মুদ্রার গুরুত্ব অপরিসীম। মধ্যযুগের বাংলার বিভিন্ন শাসকদের শাসন আমলে প্রাপ্ত মুদ্রা হতে সমকালীন বাংলার সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার যেমন চিত্র পাওয়া যায়, তেমনি অর্থনৈতিক উন্নয়ন বিষয়েও ধারণা পাওয়া যায়। সমকালীন সুলতানগণ সিংহাসনে আরোহণ করেই সুলতানের নাম ও তারিখ সম্বলিত মুদ্রা প্রচলন করতেন। কোনো কোনো মুদ্রা থেকে টাকসালের নামও জানা যায়। প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে প্রায় 26 জন শাসকের নামাঙ্কিত মুদ্রা আবিষ্কৃত হয়েছে। এসব মুদ্রা ইতিহাস রচনায় অনেকটা নির্ভরযোগ্য। সুলতানি আমলে বাংলার ইতিহাসের উৎস নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমে আসবে মুদ্রার নাম। আমরা জানি যে ইতিহাস জানার জন্য মুদ্রার গুরুত্ব অপরিসীম এবং মধ্যযুগের যে সমস্ত শাসক ছিল তারা তাদের শাসন আমলের যে মুদ্রা তৈরি করতেন এবং সেই মুদ্রাটা থেকে সেই প্রাপ্ত মুদ্রা থেকে আমরা সেই সময়কার সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার আমরা চিত্র পাই। শুধু তাই নয়, এই মুদ্রার মাধ্যমে সে সময়কার
অর্থনৈতিক অবস্থার খবর আমরা পাই, অর্থনৈতিক উন্নয়নের খবর আমরা পাই। তাছাড়া সুলতানি আমলে বা মধ্যযুগে সুলতানগণ ক্ষমতায় আহরণ করার সঙ্গে সঙ্গে তারা কি করত, নিজের নাম ও তারিখ সম্বলিত মুদ্রা তৈরি করত। তারা নিজের নাম ও তারিখ সম্বলিত মুদ্রা তৈরি করত। কোনো কোনো মুদ্রায় আমরা সেখানে আমরা দেখতে পাই, সেই সময়কার যে মুদ্রা, সেই মুদ্রায় কোনো কোনো মুদ্রায় আমরা টাকশালের নামও দেখতে পাই, টাকশালের নামও দেখতে পাই। প্রত্নতাত্ত্বিক গবেষণায় মোট 26 জন শাসকের নামাঙ্কিত মুদ্রা আবিষ্কৃত হয়েছে। প্রত্নতাত্ত্বিক গবেষণায় 26 জন শাসকের নামাঙ্কিত মুদ্রা আবিষ্কৃত হয়েছে। এভাবেই মুদ্রা চরমভাবে ইতিহাসের আকর উপাদান এবং একটি সময়ের ইতিহাস জানার জন্য ব্যাপক একটা নির্ভরযোগ্য ভূমিকা পালন করে থাকে। সুলতানি আমলে বাংলার ইতিহাসের উৎস সম্পর্কে জানতে গেলে আগে আমাদেরকে জানতে হবে শিলালিপি সম্পর্কে। সাধারণ শিলালিপি বলতে পাথর বা শিলাখণ্ডে উৎকীর্ণ বাণী বা তথ্যকে আবিষ্কার করা বোঝায়। এসব আবিষ্কৃত শিলালিপি থেকে রাজ্যের সীমানা সহ বিভিন্ন রাজ্য বিজয় ও বিভিন্ন ঘটনার যথার্থ তারিখ জানা যায়। আবিষ্কৃত শিলালিপি থেকে রাজ্যের সীমানা সহ এবং বিভিন্ন রাজ্য বিজয় ও বিভিন্ন ঘটনার যথার্থ তারিখ জানা যায়। ডক্টর যদুনাথ বলেছেন, বঙ্গদেশে মুসলিম শাসনামলে সামান্য কয়েকটা শিলালিপি পাওয়া গেছে। এগুলো মসজিদ ও সমাধি গাত্রে আরবি ও ফার্সি ভাষা লিখিত। এসব শিলালিপি থেকে বিভিন্ন রাজার রাজ্যের সীমানা, রাজ্য জয় ও পরলোকগত ব্যক্তির জন্ম, মৃত্যুর সাল ও তারিখ জানা যায়। ডক্টর যদুনাথ সরকার বলেছেন, বঙ্গদেশে মুসলিম শাসনামলে সামান্য কয়েকটা শিলালিপি পাওয়া গেছে। মুসলিম শাসনামলে এগুলো মসজিদ ও সমাধি গোত্রে আরবি ও ফার্সি ভাষা লিখিত। এসব শিলালিপি থেকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজার রাজ্যের সীমানা, রাজ্য জয় ও পরলোকগত ব্যক্তির তথ্য, জন্ম, মৃত্যুর সাল, তারিখ সম্পর্কে জানা যায়। স্মৃতিস্তম্ভ ও অট্টালিকা সম্পর্কে আমরা যদি জানতে যাই, তাহলে আমরা জানব বাংলায় মুসলিম শাসনামলে একাধিক অট্টালিকা বা সৌধ নির্মাণ করেছিল। এই অট্টালিকাগুলো মুসলিম কৃষ্টির পরিচয় বহন করেছিল। এসব সৌধ ও অট্টালিকায় নির্মাতাদের নাম ও তারিখ
ইত্যাদি উল্লেখ থাকত। এসব সৌধ অট্টালিকার মাধ্যমে সমকালীন বাংলার সমাজ ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। তাহলে বাংলায় মুসলিম শাসন আমলে একাধিক অট্টালিকা সৌধ নির্মাণ ছিল। অট্টালিকা ও সৌধ নির্মাণ হয়েছিল একাধিক। এই অট্টালিকাগুলো মুসলিম কৃষ্টির পরিচয় বহন করে। মুসলিম কৃষ্টির পরিচয় বহন করে। মুসলিম কৃষ্টির পরিচয় বহন করে। এসব সৌধ ও অট্টালিকায় নির্মাতাদের নাম ও তারিখ ইত্যাদি উল্লেখ থাকত। এ সমস্ত সৌধ ও অট্টালিকায় নির্মাতাদের নাম ও তারিখ উল্লেখ থাকত। এসব সৌধ ও অট্টালিকার মাধ্যমে সমকালীন বাংলার সমাজ ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। এসব সৌধ অট্টালিকার মাধ্যমে সমকালীন বাংলার সমাজ ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। সমাজ ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। স্মৃতিস্তম্ভ ও অট্টালিকা বাংলার মুসলিম শাসন আমলে একাধিক অট্টালিকা ও সৌধ নির্মিত হয়েছিল। বাংলার মুসলিম শাসন আমলে একাধিক অট্টালিকা ও সৌধ নির্মিত হয়েছিল। এই অট্টালিকাগুলো মুসলিম কৃষ্টির পরিচয় বহন করেছিল। এসব সৌধ ও অট্টালিকায় নির্মাতাদের নাম ও তারিখ ইত্যাদি উল্লেখ থাকত। এসব সৌধ ও অট্টালিকার মাধ্যমে সমকালীন বাংলার সমাজ ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। সরকারি দলিলপত্র। মধ্যযুগের ইতিহাস রচনায় সরকারি দলিলপত্রের প্রয়োজনীয়তা অপরিহার্য। কিন্তু সুলতানি শাসকগণ তাদের শাসনামলের কোনো মূল্যবান দলিলপত্র সংরক্ষণ করেননি। তাই সমকালীন বাংলার শাসকদের বিভিন্ন রাজার সাথে সম্পর্কের ক্ষেত্রে যেসব দলিলপত্র পাওয়া গেছে সেগুলোর উপর নির্ভর করতে হয়। তাই সমকালীন বাংলার শাসকদের বিভিন্ন রাজার সাথে সম্পর্কের ক্ষেত্রে যেসব দলিলপত্র পাওয়া গেছে সেগুলোর উপর নির্ভর করতে হয়।